ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 252তম পর্ব। পৃথিবীর যে প্রান্ত থেকে এই নিবেদিতার ভারত দর্শন পানারাম চ্যানেলের মাধ্যমে উপভোগ করেন বা আজও প্রতি রবিবারের মতো সকাল 6টার সময় তাদের দুয়ারে আমার কণ্ঠস্বর যখন কড়া নাড়ে, ভোরের চক্ষু উন্মিলিত করতে সহযোগী হয়, সেখানে থাকে নিবেদিতার বার্তা। নিবেদিতার ভারতে আসার পেছনে একটা নির্দিষ্ট মিশন ছিল, কিন্তু তিনি মিশনারি ছিলেন না। কিন্তু তথাকথিত মিশনারিদের মতো এদেশের অজ্ঞ জনসাধারণকে তিনি অহংকার থেকে আলোকে নিয়ে যেতে আসেননি। এসেছিলেন সুপ্রাচীন ভারতের সভ্যতা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও পূজার মনোভাব নিয়ে। ভারতবর্ষকে ঘিরে নিবেদিতার আশা আকাঙ্ক্ষার কথা যতদূর সম্ভব তার চিন্তা এবং ভাবানুবেগ আমরা লক্ষ্য করি, সেগুলো নিছক এক বিদেশির গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর দেশকে দেখার আকাঙ্ক্ষা বা ইচ্ছা, কৌতূহল শুধু নয়। নিবেদিতা প্রতিষ্ঠিত বিদ্যালয়টার যথার্থ তাৎপর্য আমরা যদি আজকের দিনে বিশ্লেষণ করি, তখনকার দিনের ক্ষেত্রে আগামী প্রজন্মের জন্য এবং এখনকার দিনের জন্যও আগামী প্রজন্মকে নতুন কিছু দেওয়ার একটা ভূমিকা গ্রহণ করবে। এসব নির্ণয় করার সময় হয়তো এখনও আসেনি। ভাবি কাল বলবে, নিবেদিতা স্কুলের পাশ দিয়ে গেলে সেটা অনুভব করা যায়। আর 5টা স্কুলের মতো মেয়েদের যে কালচার, মেয়েদের যে সংস্কৃতি, মেয়েদের যে লজ্জা, মেয়েদের যে তাদের একটা সম্ভ্রম, সেগুলো প্রকাশ পায় তার সুন্দর দৃষ্টির মধ্যে, কথাবার্তার মধ্যে, আচরণের মধ্যে, তার চাল চলনের মধ্যে। এটি সমাজকে প্রকৃত নারীদের সেই ভারতীয় নারীর স্বপ্নটি যেন স্বপ্নের মতো করেই হাজির করে দেয়। নিবেদিতা স্কুলের পাশ দিয়ে গেলে সেটা স্বপ্নের মতোই মনে হয়। সমাজ সংস্কৃতি মহিলাদের যেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নারী মুক্তির নামে, সেখানে আমাদের আগামী প্রজন্মের কাছে অন্তত এই বার্তাটা নিবেদিতা দিয়ে গেছিলেন। নিঃসন্দেহে বলতে পারি যে নিবেদিতা সে যুগের লন্ডনে নবীন শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত অভিজ্ঞ শিক্ষয়িত্রী ছিলেন ঠিকই, শিক্ষাবিদ হিসাবে নিজস্ব ধ্যান ধারণার একটা আলোকে তার নিজের গড়া স্কুলটার সূচনা পর্বেই নিবেদিতা অনেক সুন্দর ইঙ্গিত দিয়ে গেছিলেন। প্রশ্ন জাগে, নিবেদিতার মতো অসাধারণ ব্যক্তিত্বশালিনী নারীকে স্বামী বিবেকানন্দ প্রাইমারি স্কুল খুলে অ ক খ শেখানোর কাজে কেন আহ্বান জানিয়েছিলেন? মনে হয় স্বামীজি সে আহ্বানের পশ্চাতে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনটাও তার কাছে মুখ্য ছিল না। কারণ এখানে দুটো বিষয় মনে রাখা দরকার। এক, বিদ্যালয় শুরু হওয়ার আগে স্বামীজি মার্গারেট নোবেলকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করে নিবেদিতার নাম দিয়েছিলেন। এই নিবেদিতার নামটার মধ্যেও কিন্তু ভারী সুন্দর একটা ভারতীয়ত্ব বোধ যেন স্বামীজি জানতে বা অজান্তে তৈরি করে রেখেছিলেন। নিবেদিতা, এই নিবেদিতার মধ্যে লুকিয়ে রয়েছে ইন্ডিয়া শব্দটি, INDIA। ইন্ডিয়া পরে টোটাল যে নিবেদিতা মধ্যে 8টি লেটার ছিল, তার মধ্যে 5টি বেরিয়ে গেলে যে 3টি রয়ে যায়,
তার একটি হচ্ছে টি, আরেকটি ই, আরেকটি ভি। এই টি, ই, ভি এই তিনটি কিন্তু ওই ইন্ডিয়ার মধ্যে স্থান পেল না। এই তিনটি পড়েছিল, কিন্তু এই তিনটি লেটারও কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ নিবেদিতার জীবনে। নিবেদিতা স্বামীজির জীবনে দেখেছিলেন যে টি শব্দটি হচ্ছে তার কাছে ট্রুথ, সত্যতা। এই ট্রুথটি স্বামীজির জীবন ভোর যেন সঙ্গে করে নিয়ে ঘুরে বেরিয়েছেন, এবং তার দেশমাতৃকাকেও তিনি একটি কবিতার মধ্যে ও ট্রুথ বলে সম্বোধন করেছেন। এই সত্য, ভারতবর্ষ এবং তিনি নিজে এবং তার গুরু মিলেমিশে একাকার হয়ে গেছিলেন। নিবেদিতাকে সেই ট্রুথের খোঁজে তিনি যেন নিয়ে এসেছিলেন। এই ট্রুথ এর সংস্পর্শে আসার সুযোগ করে দিয়েছিলেন নিবেদিতাকে। তার পরের যেটি ছিল ই ফর ইটারনাল, শাশ্বত। এই ইটারনাল, শাশ্বত যে শব্দটি, এটি ভারতবর্ষের সনাতন আদর্শের সত্যতারই প্রতীক। অর্থাৎ টি, ট্রুথ এবং ইটারনাল দুটো যেন সমার্থক হয়ে গেছে এখানে। এই ইটারনালকে নিবেদিতার মতো মহিলা সত্য রূপে দেখে তার মধ্যে ওই ভি লাস্টে যেটি রয়ে গেল, ভি ফর ভয়েস, নিবেদিতার কণ্ঠ, নিবেদিতার হুঙ্কার, নিবেদিতার মাভৈ বাণী, নিবেদিতার ভয়েস, VOICE, ভি ফর স্ট্যান্ড, ভয়েস। নিবেদিতার শব্দ, নিবেদিতার হুঙ্কার, নিবেদিতার কণ্ঠস্বর, অর্থাৎ ভারতবর্ষের সত্য এবং শাশ্বততার বহিঃপ্রকাশ নিবেদিতার কণ্ঠে, দ্যাট ইজ কল্ড ভয়েস। ইন্ডিয়া, INDIA, 5টি শব্দের দ্বারা, 5টি লেটারের দ্বারা এই ইন্ডিয়াটি ট্রুথ, সত্য স্বরূপ, ইটারনাল সনাতন আদর্শের প্রতীক, যেটি নিবেদিতার মুখ দিয়ে ভয়েস অর্থাৎ তার কণ্ঠস্বর, এটি নিবেদিতা শব্দের অর্থ প্রকাশ করে যায় আমাদের দৃষ্টিতে। এটা স্বামীজি কোন দৃষ্টিতে দেখেছিলেন আমরা জানি না, কিন্তু আমরা এটা বলতেই পারি। স্বামীজি যে আহ্বানে এনে নিবেদিতাকে স্কুল খোলার এবং ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষা দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সংঘজননী শ্রীরামকৃষ্ণদেবের অবর্তন, মানে সঙ্গের আধ্যাত্মিক শক্তি এবং পালয়িত্রী ছিলেন। স্বামীজি চেয়েছিলেন ছেলেদের মতো মেয়েদের জন্য একটা মঠ স্থাপিত হোক। নিবেদিতাকে মা যে চিঠি লিখেছিলেন পাশ্চাত্যে, প্রথম 1 বছর এখানে থাকার পরে পাশ্চাত্যে নিবেদিতা যখন ফিরে গেলেন, মা অনেক চিঠির মধ্যে, একটি চিঠির মধ্যে নিবেদিতাকে লিখছেন যে তোমার যে মেয়েদের মঠ তৈরি করার পরিকল্পনা ঠাকুরকে আমি প্রার্থনা জানাই তোমার সেই ইচ্ছেটি পূরণ হোক। নিবেদিতার শরীর যাওয়ার অনেক পরে, মায়ের শরীর যাওয়ার অনেক পরে, মায়ের শতবর্ষের সময় 1954 খ্রিস্টাব্দে মেয়েদের মঠ সেটি প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বরে, আপনারা সকলেই জানেন। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বামী শারদানন্দজি বিদ্যালয়ে যে প্রথম কার্য বিবরণী প্রকাশ করেছিলেন 1905 থেকে 1912, তাতে পরিষ্কারভাবে লেখা ছিল বিদ্যালয়ের সামান্য সূচনায় প্রস্তাবিত স্ত্রী মঠের ভূমিকা রচনা হলো। এটা যেন প্রথম পদক্ষেপ, নারী মঠ। এই বিদ্যালয়ের সামান্য সূচনার মধ্যেই যেন শারদানন্দজি দেখতে পেলেন এই স্ত্রী মঠের ইঙ্গিত বহন করে এই স্কুলটি যেন প্রতিষ্ঠা হলো। মা নিজে স্বয়ং ঠাকুরকে পুজো করে সেই স্কুলের যাত্রা করে দিয়েছিলেন, আপনাদের মনে থাকবে।
স্বামীজির সেই স্বপ্ন সম্ভব হলো যখন দক্ষিণেশ্বরের, যেটি বলছিলাম, স্ত্রীমঠ স্থাপিত হলো আরও 56 বছর পরে, অর্থাৎ 1954 খ্রিস্টাব্দে। নিবেদিতাকে কেন্দ্র করে যে অল্প সংখ্যক ত্যাগব্রতী মেয়েরা সমবেত হন, তারা 1914 সাল থেকেই বিদ্যালয়ের অদূরে একটা ভাড়া বাড়িতে থাকতেন। তারা তাদের আশ্রমের নাম দিয়েছিলেন মাতৃ মন্দির এবং সন্ন্যাসিনীর মতোই জীবনযাপন করতেন। নিবেদিতার প্রতি স্বামীজির নির্দেশ ছিল ভারতীয় মেয়েদের জাতীয়ভাবে দেশীয় ঐতিহ্য বজায় রেখে শিক্ষা দিতে হবে। এই কথাটা আমি বহুবার বলেছি। ভারতীয় শিক্ষা, ভারতীয় আদর্শ, ভারতীয় বিশ্বাস, জাতীয় ভাবনাই এদেশের মানুষের কাছে তুলে দিতে হবে, এটাই স্বামীজির নির্দেশ ছিল নিবেদিতার উপরে। পাশ্চাত্যের ভাব, পাশ্চাত্যের কথা, পাশ্চাত্যের চিন্তা, পাশ্চাত্যের ভাবনা কখনোই তার শিক্ষা পদ্ধতির মধ্যে স্থান পাবে না, এটি স্বামীজি তাকে বিশেষভাবে জানিয়ে দিয়েছিলেন এবং তার ইচ্ছেটিকে নিবেদিতাও আপ্রাণ চেষ্টা করেছিলেন সেটিকে ধরে রেখে ভারতীয় নারীদের শিক্ষার প্রদীপটিকে সঠিক আলোয় রূপান্তরিত করতে। নিবেদিতা স্বামীজির এই ভাবনাতে শুধু একটু করে নিজের ইচ্ছার সাথে স্বামীজির ইচ্ছাটিকে বাস্তবায়িত করার সচেষ্টতা আমরা তার মধ্যে লক্ষ্য করেছিলাম। তার পক্ষে শুধুমাত্র একটা বিদ্যালয়ের 4 দেয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রাখা কঠিন ছিল। তাই এই জাতীয়তা বোধ, যেটি বলছিলাম, জাতীয় ভাবনা শুধু শিক্ষার মধ্যে নয়, নিবেদিতা তার আচরণে, তার ব্যবহারে, তার থাকা, তার সমাজের সাথে মেশা এবং বৃহত্তর এই ভারতবর্ষের মুক্তির সাধনায় তথা পরাধীনতার শৃঙ্খল মোচনে নিবেদিতার এই জাতীয় ভাবনা কথাটিকে ভীষণ গুরুত্ব দিতেই হয় আমাদের। কারণ ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, নিবেদিতার যুব সমাজের প্রতি যে আহ্বান, যেটি স্বামীজির আহ্বান বলেই আমরা জানি, নিবেদিতার দ্বারা স্বামীজির অবর্তমানে অসম্পূর্ণ কাজটি নিবেদিতার দ্বারাই সংগঠিত হয়েছিল, সেটা আসলে স্বামীজির ওই জাতীয় ভাবনায় তাকে গড়ে তোলা এবং তারই প্রতিফলন ঘটে ভারতবর্ষের যুব সমাজকে তিনি সংঘবদ্ধ করে তাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে সুপরামর্শ দিয়ে দেশকে স্বাধীন করার যে বার্তাটা ব্রিটিশ প্রশাসনের কাছে আছড়ে পড়েছিল, তার নাম নবজাগরণ। এই নবজাগরণের সূচনা যদি বিবেকানন্দ শুরু করে থাকে, নিবেদিতা সেটাকে সচল গতিতে ত্বরান্বিত করেছিলেন নিজের সচেষ্টায়। ব্রিটিশ ভাবধারায়, ব্রিটিশ ঘরানায় বড় হয়ে সেই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এক নতুন অধ্যায়, এক নতুন সংকল্প, এক নতুন ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে সংযোজনের নতুন রূপ, এটা বলার অপেক্ষা রাখে না। নিবেদিতা এই দেশীয় ঐতিহ্যকে বজায় রেখেই শিক্ষা দিতে গিয়ে শ্রীরামকৃষ্ণ শুধু যে নারী মুক্তির জন্যই আসেননি, তিনি জনগণেরও ত্রাণকর্তা। স্বামীজি এই ভাবনায় নিবেদিতাকে উদ্বুদ্ধ করেছিলেন। তার পক্ষে শুধু একটি বিদ্যালয়ের ভাবনায় ভাবিত হতে তাকে ব্যস্ত রাখতে পারেনি। তার ব্যস্ততা ছিল দেশের বুভুক্ষ মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে রিলিফে ঝাঁপিয়ে পড়া। তার ভাবনার মধ্যে স্থান পেয়েছিল
প্লেগ রোগাক্রান্ত মানুষের পাশে মাতৃরূপে সেবা প্রদান তার ভাবনায় স্থান পেয়েছিল। শিক্ষার সাথে বিধবা মেয়েদের সূচিশিল্প এবং অন্যান্য কারিগরি শিক্ষার সন্ধান দিয়ে নিজের পায়ে দাঁড়াবার সংস্থান করা তার ভাবনায় স্থান পেয়েছিল। এদেশের পরাধীনতার শৃঙ্খল মোচনে এদেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করা, এদেশের সাহিত্যকে প্রকৃত সাহিত্যের রাস্তায় হেঁটে যেতে, এদেশের শিল্প ভাবনাকে এদেশীয় সনাতন আদর্শের প্রেক্ষাপটকে সামনে রেখে গ্রিক সভ্যতাকেও ম্লান করে দেওয়ার ভাবনা নিবেদিতার মধ্যেই। এই গুণগুলিকে একসাথে সম্মিলিতভাবে অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য স্বামী বিবেকানন্দের অনন্ত ভাবের প্রকাশের একটি ভাবের মধ্যেই নিবেদিতার মধ্যে আর এক অনন্ত ভাবের একটা বিশাল কেন্দ্রীভূত চরিত্রে তাকে পরিণত করে দেওয়া হলো। স্বামীজি চেয়েছিলেন মানুষ গড়ার শিক্ষা, নিবেদিতা সেটিকে জাতি গঠনের দিকে প্রসারিত করে দিলেন। সেদিক দিয়ে বিচার করলে এই বিদ্যালয়টা ছিল তখনকার দিনে ভারতের প্রথম জাতীয় বিদ্যালয়। সেই বিদ্যালয়ের মেয়েরা প্রতিদিন প্রার্থনার সময় গাইত বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্রের বিখ্যাত সেই লাইনগুলো, যেগুলো ব্রিটিশদের থরহর কম্পমান করে দিয়েছিল এবং তারা বাধ্য হয়েছিল বঙ্কিমচন্দ্রের এই বন্দে মাতরমটিকে নিষেধাজ্ঞা জারি করে দিতে। বন্দে মাতরমের উপরে তারা নিষেধাজ্ঞা জারি শুধু নয়, বন্দে মাতরমকে তারা ব্যান্ড ঘোষণা করে দিল। কিন্তু নিবেদিতার দুঃসাহসিকতা, সেই ব্যান্ড করা বন্দে মাতরমকেই তিনি তার স্কুলের জাতীয় সঙ্গীত রূপে দিনের পর দিন গাইয়ে গেছেন। স্বদেশি দ্রব্যের ব্যবহারেও নিবেদিতার আগ্রহের সীমা ছিল না। তাই তিনি কোন রকম দ্বিধা না করে তিনি লেডি মিন্টোকে, তৎকালীন ভাইসরয়ের স্ত্রী, 1910 খ্রিস্টাব্দের 17 নম্বর বোসপাড়া লেনে নিবেদিতার সঙ্গে দেখা করতে আসলে তাকে আপ্যায়িত করেছিলেন স্বদেশি কাপে ডিশে স্বদেশি চা ও চিনি বিস্কুট দিয়ে। তখন ভারতীয়দের ঘরে ওই স্বদেশি বস্তুর কোনো কদরই ছিল না। আবার লেডি মিন্টো যখন 1910 খ্রিস্টাব্দের 18ই মার্চ নিবেদিতাকে গভর্নর হাউসে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই আমন্ত্রণ জানানো সত্ত্বেও নিবেদিতা এক প্যাকেট স্বদেশি বিস্কুট, লেডো বিস্কুট যাকে বলে, সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন। এটা বোধহয় একমাত্র নিবেদিতার মধ্যেই সম্ভব ছিলেন, যে নিবেদিতা ভারতীয়ত্ব বোধে ততখানি নিমজ্জিত হয়েছিলেন, তার জাতীয় সত্তাটা ততখানি ভারতীয়ত্ব বোধে পুরোপুরি সমৃদ্ধ হয়ে গেছিল, সম্পৃক্ত হয়ে গেছিল। সেই নিবেদিতা, তার পক্ষেই বোধহয় এটা সম্ভব। ভারতবর্ষর প্রতিটি জিনিসকেই তিনি গর্বের সাথে ধারণ করেছেন, গর্বের সাথে প্রকাশ করেছেন, গর্বের সাথে মানুষকে তার স্বাদ দিয়েছেন। একথা সুনিশ্চিতভাবে আমরা বলতে পারি, ধর্মের ক্ষেত্রে ভারতের বিদেশ থেকে শেখার কিচ্ছু নেই। এটা স্বামীজি বারবার বলেছেন, বরং দেয়ার মতো সম্পদ অনেক আছে। আমাদের সমাজে অবশ্যই বর্তমান পরিবর্তন জরুরি হয়ে পড়েছে, কিন্তু সমাজ নতুন যা কিছুর প্রবর্তন প্রয়োজন মনে করেছে, ভারতীয়রা নিজেরাই সেটা করবে, এটা নিবেদিতা অনুভব করতেন। ভারতীয়দের দ্বারাই সম্ভব। ওরা আসলে নিজেদের গৌরব গাঁথাকে ভুলে রয়েছে। পাশ্চাত্যের যে চাকচিক্যে ভরা নতুন সভ্যতা, তার দিকে আকৃষ্টতা বেড়ে যাওয়ার কারণ ভারতবর্ষের মানুষের তাদের সনাতন গৌরবকে তারা না চিনে, না জেনে, তার প্রতি না কোনো আগ্রহ প্রকাশ করে, তারা বিদেশি চাকচিক্যের দিকে আগ্রহ প্রকাশ করে নিজেদের এই কাদায় মলিন হয়ে যাওয়া
ছিন্ন বস্ত্রে আবরিত হয়ে হিরেকে যেন অসম্মান করা হচ্ছে। আর বিদেশি এই কাদার ঢেলাটাকে রাংতায় মরা অবস্থায় দেখে তার দিকে আকৃষ্ট হচ্ছি আমরা। নিবেদিতা সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আসলে ভারতবর্ষের সমাজে নতুন যা কিছুর প্রবর্তন, কোনো বিদেশিত্ব সে ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকারই নেই। 3000 বছরে গড়ে ওঠা এই সভ্যতা কি এতই গুরুত্বহীন যে পশ্চিমের তরুণ জাতি প্রাচ্যের মানুষকে দিগদর্শন করাবে? ইউরোপে সভ্যতার জন্ম তখনও ঠিকমতো হয়নি। সেই সুপ্রাচীনকালেই ভারতবর্ষ সভ্যতার মূল ভাবগুলি হৃদয়ঙ্গম করেছিল। সভ্যতার শেষ কথা ঐতিহ্য, শক্তি অথবা সংগঠন নয়। সভ্যতার অর্থ মানুষের চেতনাকে উচ্চতর মূল্যবোধে জাগ্রত করা, সূক্ষ্ম মহত্তর সৃষ্টির সঞ্চার করা এবং সেই সঙ্গে গড়ে তোলা উদার প্রসারিত দৃষ্টিভঙ্গি। ভারতীয় মেয়েদের অজ্ঞ ভাবা এটা ভুল ধারণা, কোনো মতেই মেনে নেওয়া যায় না। শারদানন্দজির কথাতে তীব্র প্রতিবাদ করে উঠেছিলেন এই নিবেদিতা। বরং ভারতীয় মেয়েদের সমুন্নত চরিত্র মহিমা, তাদের সহজাত মর্যাদাবোধ, হৃদয় মনের কোমলতা, যা তারা নিজেদের সহজ সরল জীবনযাত্রার মধ্যেই লাভ করেছে, সেগুলি তো জাতীয় জীবনে মহার্ঘ সম্পদ। হয়তো আধুনিক পরিভাষায় তারা অশিক্ষিত, কারণ তারা নিজেদের ভাষায় একটি শব্দ পড়তে শেখেনি, নিজেদের নাম সই করতে পারা তো দূরের কথা। তা সত্ত্বেও শিক্ষা মানুষকে যে উৎকর্ষতা দেয়, নিবেদিতার মতে সে যুগের ভারতীয় মেয়েরা তথাকথিত শিক্ষালাভ না করেও তার সহস্রগুণ বেশি আদর্শগত শিক্ষা অর্জন করেছিলেন। তার ফলে এদেশের নারীরা একটি ছোট্ট শিশু জন্ম দিয়ে চাবির হালা কাঁধে দিয়ে তারা গৃহিণীর ভূমিকায় থেকে ভারতবর্ষের সনাতন পুরাণ, তার রামায়ণ, মহাভারত, উপনিষদ, বেদ থেকে বিভিন্ন ছোট ছোট কাহিনী অবলম্বনে নীতিকথাগুলিকে মেয়েরা তাদের জীবনসঙ্গী করে ফেলেছিল। তার জন্য আলাদা একাডেমিক কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন হয় না। নিবেদিতা সেটা অনুভব করেছিলেন। এরা আন্তরিক দিকে ভারতবর্ষের মানুষেরা অশিক্ষিত হলেও তারা ঘৃণার যোগ্য নয়। তারা সরল, নিষ্পাপ। তারা এক মুঠো অন্ন খেয়ে পৃথিবী উল্টে দেওয়ার ক্ষমতা রাখে, সাহসিকতা তাদের রয়েছে। কিন্তু আড়ম্বরতার সাথে বুজরুগি দেওয়ার চিন্তায় ভারতবর্ষ কোনোদিন ছিল না। এরা নিবেদিতা সেটা অনুভব করেছিলেন। জীবনযাত্রার মধ্যে জাতীয় জীবনে এগুলোই আসল সম্পদ। হয়তো আধুনিক পরিভাষায় তারা অশিক্ষিত, কারণ তারা নিজের ভাষায় ঠিক সাবলীলভাবে বুঝিয়ে উঠতে পারত না মানুষকে তারা কি করছে বা তারা কিভাবে জীবনযাপন করছে, কোন আদর্শকে সামনে রেখে। এটা তাদের কোনো আলাদা করে শিক্ষার প্রয়োজন নয়। এটা তাদের জীবনযাত্রার মূল চাবিকাঠি। এটা নিয়ে তারা বেঁচে রয়েছে, এটা নিয়ে তারা এগিয়ে চলে, এটাকে তারা সম্বল করে রেখেছে তাদের জীবন যুদ্ধের হাতিয়ার হিসাবে। সেখানে কারো কিছু শিখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এটা সাবলীল, এটা শাশ্বত, এটা স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে মানুষের হৃদয় থেকে। মেয়েরা তথাকথিত শিক্ষালাভ না করেও তা কিন্তু সহজেই এগুলি আয়ত্ত করে ফেলে। তাদের পুরুষদের, মহিলা, ঠাকুমা, দিদিমা, পিসিমা বা মা, জেঠিমা, তাদের কাছ থেকে এই আদর্শ পেয়ে তারা সেগুলিকে নিজেদের জীবনে মজ্জাগত করে নেয়। ভারতের নারীদের এবং নারীত্বের আদর্শ রোমান্স নয়, ত্যাগ, তিতিক্ষা, সংযম। প্রাচ্য দেশের পক্ষে পাশ্চাত্যকে অনুকরণ করার কোনো আবশ্যকতাই নেই।
বিদেশের রীতিনীতি শিষ্টাচারকে অনুকরণ করার হীন মনোভাব থাকবেই বা কেন? পরস্পরের সৌহার্দ্য যেখানে আছে সেখানে হাত জোড় করে নমস্কার জানালাম অথবা করমর্দন করলাম, তাতে কি এসে যায়? নিবেদিতা চাইতেন ভারতের তরুণরা যেন মনে প্রাণে মনে রাখেন যে তারা এবং জগতের অন্য কোথাও আর কোনো জাতির মধ্যে ছাত্রাবস্থায় এত উচ্চ ব্রহ্মচর্যের আদর্শ দেয়া হয় না। সেই আদর্শ নেই পাশ্চাত্যের অন্য কোনো দেশের বা জাতির মধ্যে। নিবেদিতা আশা রাখতেন প্রতিটি ছাত্রই দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। শাসক শ্রেণীর চাপে লেখা এক বিপরীত এবং অর্ধসত্য ইতিহাসের মোহে না পড়ে তারা যেন স্বদেশকে অখণ্ড রূপে ভাবতে শেখে। অন্যান্য জাতির কাছে ভারতের জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই। ভারতের ছাত্ররা যেন নিজেদের সাহিত্য, বিশেষ করে সংস্কৃত সাহিত্য, শিল্প, স্থাপত্য, ভাস্কর্যের মধ্যে বিকশিত জাতীয় প্রতিভার সমাদর করতে শেখে। নিজেদের অমূল্য শিল্প সম্পদের প্রতি তরুণ সমাজের উদাসীন্য নিবেদিতাকে কতটা ব্যথিত করত তা আজ আমরা কল্পনাও করতে পারি না। তিনি সেদিন ভারতের শিল্পীদের উৎসাহ দিয়ে প্রেরণাদাত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতীয় শিল্পের জাগরণের নতুন শক্তি সম্প্রচারিত করে তিনি শিল্প চিন্তার ক্ষেত্রে এক মুক্ত দিগন্ত করে দিলেন। নিবেদিতার কাছে শিল্পীরা ছিলেন অনন্ত স্বপ্নের শান্ত রূপকার। নিবেদিতা তরুণ সমাজের কাছে আইকন হয়ে গেছিলেন। নিবেদিতা চাইতেন তার ইচ্ছে শুধু ভারতবর্ষে নয়, প্রত্যেকটা দেশে শিক্ষা শেষে যুবকরা অন্তত 2 বছর এই জাতির জন্য তারা ডিফেন্সে কর্মরত থাকবে, ডিসিপ্লিন লাইফ ডিল করবে, দেশাত্মবোধ নিজেদের মধ্যে আনবে, দেশকে ভালোবেসে দেশকে সকলের সামনে উচ্চ আধারে দেখে তারা সেই কাজটি করবে যেখানে ভারতীয়ত্ব বোধটি সর্বাধিকভাবে প্রকাশিত হয়। নিবেদিতা সেই নারীর ব্যক্তিত্ব, সেই ভারতীয় নারীর একটি আদর্শস্বরূপ পরাকাষ্ঠায় পরিণত হয়ে গেছিলেন। ভারতীয় নারীর ব্যক্তিত্বকে বোঝার মতো অন্তর্দৃষ্টি নিবেদিতা ছিল বলেই সেটি সম্ভব হয়েছিল। তার মনে হয়েছিল সেখানেই রহস্যের চাবিকাঠি যা ভারতবর্ষকে সমস্ত ধর্মসমূহের জননী করেছে। বারবার দৃঢ়তার সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন পুরুষের চেয়ে মেয়েদের উপরেই ভারতের ভবিষ্যৎ বেশি নির্ভর করছে। আসলে ভারতবর্ষের ইতিহাস বলছে ভারতবর্ষ আমাদের দেশ আজ বিভিন্ন দিক দিয়ে যেভাবে বিপদের সম্মুখীন দেশজননীর, বিশেষ করে এই রকম সময় তার মেয়েদের আহ্বান করছেন, তারা যেন শ্রদ্ধার সঙ্গে সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন। আজকের ভারতীয় মা যেন তার মেয়েদের একটি পবিত্র জীবনযাপনে প্রেরণা দেন, যার অভাবে জাতি আজ তার অন্তরের শক্তি ও বীর্য হারিয়ে ফেলছে। প্রত্যেক মা যেন প্রতিজ্ঞা করেন যে তার সন্তান মহৎ হবে। মায়েরা যেন সন্তানের অন্তরে অপার সহানুভূতি জাগিয়ে তোলেন, যাতে তারা অন্যের দুঃখকে নিজের বলে গ্রহণ করতে পারে। নিবেদিতার শক্তিশালী লেখনীতে স্বামীজির মহান আহ্বান শুনতে পাওয়া যায়। আমরা দেখেছি নিবেদিতা বলছেন আমরা যেন আমাদের সন্তানদের স্বদেশ ও স্বজাতির চিন্তায় উদ্বুদ্ধ করতে পারি। আমরা দেখতে চাই আমাদের সন্তানরা স্বদেশের জন্য আত্মত্যাগ করছে, তারা ভারতকে ভালোবাসুক, জ্ঞান অর্জন করুক ভারতেরই কল্যাণ সাধনে। এই সব ভাব তাদের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে প্রবাহিত হোক। ভারতের ভাব ভারতীয়দের জন্যই, ভারতের কল্যাণ ভারতীয়দের জন্য। বিদেশিদের দ্বারা এদেশের কল্যাণ করার কোনো প্রয়োজন নেই। ভারতীয়রাই পারবে ভারতবর্ষের কল্যাণ সাধনা করতে। আজকের সমাজে যে রূপটি দেখছি, যে আমরা যে সামাজিকতা দেখছি, এখানে নিবেদিতার ভূমিকা আজকের দিনে ভীষণ ভীষণ প্রাসঙ্গিক। কারণ এই ভারতীয়ত্ববোধ, এই দেশাত্মবোধ ভারতবর্ষের যারা দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে ভারতের জনগণের ভোটাধিকারকে
কাজে লাগিয়ে তারা নিজেদের স্বার্থসিদ্ধি পালন করছেন। আত্মকেন্দ্রিক হয়ে দেশাত্মবোধের কথা ভুলে গিয়ে নিজেদের আত্মীয় পরিজনকে পরিপুষ্টতা লাভ করাচ্ছেন, তখনই প্রয়োজন নিবেদিতার প্রাসঙ্গিকতা। স্বামী বিবেকানন্দের আদর্শে পাওয়া সেই শিক্ষা নিবেদিতাকে এতটাই আশা এবং স্বপ্ন দেখিয়েছিল, যেটা আজ কোনো ভারতীয়র মধ্যেই আমরা খুঁজে পাই না। বিশেষ করে যারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন সার্থক করার উদ্দেশ্যে তারা দেশনায়ক হচ্ছেন, দেশনায়িকা হয়ে তারা আমাদের দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করেছিলেন। নিবেদিতার প্রিয় স্বদেশ মন্ত্রটি উচ্চারণ করা আমাদের বোধহয় সবচেয়ে ভীষণ বড় দরকার। তিনি তার ছাত্রীদের ওই মন্ত্রটি ধ্যান করতে ও বারবার আবৃত্তি করতে বলতেন, জপের মন্ত্রর মতো। সে মন্ত্র হলো বন্দে মাতরম, ভারত মাতা তোমায় প্রণাম করি। নিবেদিতা আসলে অন্য কোনো কাজের জন্য যেন ভারতবর্ষে আসেনি। তিনি এসেছিলেন ভারতবর্ষের মানুষকেই ভারতীয়ত্ব বোধে উদ্বুদ্ধ করা, ভারতীয়ত্ব অন্তরাত্মার জাগরণ যেন নিবেদিতার দ্বারাই ঘটবে, স্বামীজি সেটি অনুভব করেছিলেন। তাই ভারতবর্ষের সমাজের মধ্যে তাকে রেখে দিয়ে চলে গেলেন স্বামীজি। তার অসম্পূর্ণ কাজটি ভারতীয় যুব সমাজের সামনে এবং জাতীয়তা বোধে, সর্বোপরি এই দেশাত্মবোধে এই দেশের মানুষকে উদ্বুদ্ধ করাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি সভ্যতার মূল আদর্শ। নিবেদিতা সেটি সঠিকভাবে ধরতে পেরেছিলেন বলেই তাকে শুধু ভারতীয় বলা যায় না, তাকে অতি ভারতীয় আখ্যা দেয়া যায়। এবং শঙ্করী প্রসাদ বসুর ভাষায় বলতে হয়, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষের আকাশ বাতাস থেকে, প্রকৃতি থেকে তার সমস্ত ভালো জিনিসগুলি আহরণ করছি। তার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে আমাদের ভারতের যে পবিত্র পূর্ণ বায়ুরাশি বাতাস বয়ে চলেছে, সেই ঘ্রাণে আমরা নিঃশ্বাস নিয়ে নিজেদেরকে মুক্ত এবং পবিত্র স্নিগ্ধ ভারতীয় ধারায় জীবনযাপন করি। খাওয়া দাওয়া, সুস্থতা সমস্ত মা ভারত মাতা আমাদের সব দিয়েছেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, ভারতবর্ষে জন্মেছি, ভারতবর্ষের আবহাওয়ায় বড় হয়েছি, কিন্তু শঙ্করী প্রসাদ বসুর ভাষায় আমরা ভারতীয়ত্ববোধের সন্ধান পাচ্ছি ওই বিদেশিনী মহিলাটির দ্বারা। ভারতবর্ষকে ভালোবাসার মন্ত্রটি পাচ্ছি, ভারতবর্ষকে জানার মন্ত্রটি পাচ্ছি, ভারতবর্ষকে চেনার মন্ত্রটি পাচ্ছি ওই পাশ্চাত্যে জন্মগ্রহণকারী নিবেদিতার কাছে। আমাদের ফিরে দেখার পালা আছে। দেশকে ভালোবাসতে, দেশকে ঐক্যবদ্ধ রাখতে, দেশকে দেশ ও মাতৃকার ভূমিকায় দেখতে আমাদের নিজেদের স্বরূপটিকেও সঠিকভাবে দেশাত্মবোধের আলোয় আলোকিত করতে হবে। নইলে এদেশ দেশ থাকবে না। এদেশ নানা জাতির, নানা ভাষার সম্মিলন ভুক্তি বা সম্মিলন ক্ষেত্র না হয়ে টুকরো টুকরো হওয়ার স্বপ্ন দেখাবে। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনের 252তম পর্ব এখানে শেষ করলাম। ওং অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণ অর্পণমস্তু।